মনে করো একটা পালিশ করা ইট যার ভর m একটা নিচ দিকে হেলানো সমতলে রাখা আছে, সমতলটিও একেবারে পালিশ করা, কাজেই তাদের মধ্যে কোনো ফ্রিকশন বা কোনো বাধা নেই। আচ্ছা, এই ইঁটটির গতিবিধি বোঝাই এই ভিডিওর কাজ। এই হেলানোর পরিমাণটি থিটা বলে যে কোণটি আছে বাঁদিকের নিচে, সেই কোণটি নির্ণয় করছে হেলানোর পরিমাণটা। প্রথমে দেখা যাক কি কি বল এই ইঁটটির ওপরে কাজ করছে। ধরা যাক এই পরীক্ষাটি ভূপৃষ্ঠের কাছাকাছি করা হচ্ছে, কাজেই মহাকর্ষ এই ইঁটটিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে এবং আমরা জানি নিউটনের তৃতীয় নিয়ম অনুসারে একটা প্রতিক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে এই ইঁটটিও পৃথিবীকে টানছে সমান বেগে ওপরের দিকে, কিন্তু পৃথিবীটা ভীষণ ভারী বলে তার ওপরে প্রভাব অত্যন্তই অল্প, কারণ তার ওজন এত বেশি, ভার এত বেশি বলে। মনে করো ইঁটটির ভর কেন্দ্র এই বিন্দুতে যেটা দেখানো হচ্ছে, এবং সেখান থেকে ওই মহাকর্ষের টান নিচ দিকে এফ জি, যেটাকে বলা হয়েছে এফ সাব জি, যেটার মান হচ্ছে, যেটার পরিমাণ হচ্ছে এম জি, হচ্ছে এই জি তার উপরে হ্যাট, এই তীরটি দেখতে পাচ্ছ, কাজেই এই দুটোই হচ্ছে ভেক্টর, তারা নিচ দিকে মুখ করা। স্বাভাবিক বল এই বাঁকানো সমতলটির ওপরে খাড়া দিকে ফেরানো থাকবে, কারণ স্বাভাবিক বল সবসময় যার উপরে তুমি জিনিসটি রেখেছ তার সঙ্গে সমকোণে ফেরানো থাকবে। এই সমতলটি মহাকর্ষের সঙ্গে সমকোণে নেই, তাই স্বাভাবিক বলের সঙ্গে মহাকর্ষের প্রভাব কাটাকুটি করতে হলে এই এফ জি কে দুটো ভাগে ভাগ করতে হবে। একটি, যাকে আমরা নাম দেব এফ জি পারপেন্ডিকুলার, ওই যে একটা সমকোণ মতন ছোট করে এঁকে দেখানো আছে, সেটা হচ্ছে সমতলের সঙ্গে লম্ব বা পারপেন্ডিকুলার যেটা তার বরাবর। আর এফ জি প্যারালাল বলে যে দুটো দাড়ি মতন আঁকা আছে, সেটি হচ্ছে সমতলের সমান্তরাল অংশ। আলাদা রং দিয়ে এই দুটি অংশকে আঁকা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে এই এফ জি প্যারালাল আর এফ জি পারপেন্ডিকুলার তারাও ভেক্টর, তাদের দিকগুলো যেটা বললাম, পারপেন্ডিকুলারটির দিক হচ্ছে ওই সমতলটির, বাঁকানো সমতলটির সঙ্গে লম্ব, আর তার সঙ্গে সমান্তরাল হচ্ছে এফ, ওই যে দুটো দাড়ি যেটা। আর এদের ভেক্টর যোগ যদি আমি করি তাহলে সেই যোগফলটি হচ্ছে আমাদের পুরো মহাকর্ষের যে আকর্ষণ এফ জি, সেটার সমান। এবারে আমাদের কিছু জ্যামিতি এবং ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা এই এফ প্যারালাল আর এফ পারপেন্ডিকুলার এই দুটি বলকে এফ জির সঙ্গে তারা কিভাবে তাদের সম্পর্ক এবং এই থিটা কোণটির সঙ্গে, সেটি বের করব আমরা। আচ্ছা, এখন আমরা যদি একটা ওই যে এফ জি যেটা, তাকে যদি আমি একটু বাড়িয়ে নিচের যে বড় ত্রিভুজটার ভূমির সঙ্গে যোগ করি, তাহলে যে ছোট ত্রিভুজটি হচ্ছে তার থেকে আমি দেখতে পাবো যে যেহেতু এই
মহাকর্ষের দিকটি এই বড় ত্রিভুজের ভূমিটিকে সমকোণে কাটছে সেটা, এবং যে কোনো একটা ত্রিভুজের তিনটি ভেতরের কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। কাজেই এই যে এফ জির সঙ্গে বড় ত্রিভুজের ভূমির 90 ডিগ্রি এক্ষুনি বললাম, আর সেই 90 ডিগ্রি থিটা, এবং এই ওপরের সেই ত্রিভুজের যে ওপরের কোণটি, এই তিনটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে সহজেই দেখা যাচ্ছে যে এই ওপরের যে কোণটি, মানে ওই হেলানো সমতলটি এবং এফ জির মধ্যেকার যে কোণটি, সেটা 90 ডিগ্রি বিয়োগ থিটা হবে। এটা একটা মস্ত জিনিস। ওই যে ওপরের কোণাটিও তাই, এই যে ওপরে যে ছবিতে যেটা দেখানো হচ্ছে, যে এই বড় ত্রিভুজের ওই ওপরের কোণটিও 90 বিয়োগ থিটা, যেটা আমি বললাম। তো সেটাই আমাদের এক্ষুনি দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই নিচের যে 90 বিয়োগ থিটা, সেটা। এবারে আমাদের ত্রিকোণমিতির সাহায্যে এই এফ জি প্যারালাল আর এফ জি পারপেন্ডিকুলার, এই দুটোকে বের করা যাবে। আচ্ছা, আরেকটা কোণও আমরা এর মধ্যে লক্ষ্য করি, সেটা হচ্ছে এফ জি পারপেন্ডিকুলার এবং এফ জির মাঝখানে যে কোণটি, ওই ওপরের দিকে যে ছোট কোণটি এখন একটু আগে দেখানো হলো, তা সেই যে ছোট ত্রিভুজটি, তারও কিন্তু একই ব্যাপার, যে ওই ভেতরের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তার নিচের ওই যে তার যে ভূমি, এই ছোট্ট ত্রিভুজটির যে ভূমি, তার সঙ্গে ওই ওপরের দুটি লাইন, একটা হচ্ছে এফ জি পারপেন্ডিকুলার এবং এফ জি, তাদের কোণগুলো হচ্ছে, একটি হচ্ছে সমকোণ আর অন্যটি 90 বিয়োগ থিটা। অতএব আবার ওই একই ব্যাপার, যে তিনটি যোগফল 180 বললে ওই ওপরের দিকের এই যে ছোট্ট ত্রিভুজের ওপরের কোণটি হচ্ছে থিটা। ব্যাস, আমাদের এই কোণের যে ঝামেলাগুলো, সেটা আমরা মিটিয়ে ফেলেছি। এই দুটোই হচ্ছে সবচেয়ে দরকারি দুটো কোণ, একটা হচ্ছে 90 বিয়োগ থিটা আর ওই ওপরের কোণটি থিটা। আচ্ছা, বাকি অংশ সহজ। এবারে আমরা সামান্য ত্রিকোণমিতি ব্যবহার করব এই, এবং তার থেকে আমরা সহজেই দেখাতে পারবো যে এফ জি পারপেন্ডিকুলার এর যে মান, তাকে যদি আমি এফ জির মান দিয়ে ভাগ করি, তাহলে সেটা হবে কোসাইন থিটা। ওই যে ওপরের কোণটি যদি থিটা হয়, তাহলে দেখতেই পাচ্ছ ওই ভেতরের ওই একটা ত্রিভুজ থেকে, তাহলে এফ জি পারপেন্ডিকুলারটা হচ্ছে এম জি, এটা শুধুই তার মানটি আর কি, এম জি কোসাইন থিটা। এবং একইভাবে দেখানো যেতে পারে এফ জি পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে এম জি সাইন থিটা। পারপেন্ডিকুলারের পরিমাণটি আমরা শুধু পরিমাণগুলো দিয়ে এখন কথা বলছি, এবং দিকগুলো তো আমরা দেখিয়েইছি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মূল যে কাজটি করবার জন্য আমরা ভিডিওটা শুরু করেছিলাম, তাই। আচ্ছা, এখন আমরা দেখলাম যে মহাকর্ষ, আমি এর একটা আসলে কি ব্যাপারটা আরেকবার বলছি, সেটা হচ্ছে যে মহাকর্ষ বলের যে অংশটা বাঁকানো সমতলের সঙ্গে লম্ব বা পারপেন্ডিকুলার, তা মহাকর্ষ বলের মান এমজি যেটা আর কি, এবং কোসাইন থিটার গুণফল।
এখানে থিটা হচ্ছে ওই বাঁকার কৌণিক পরিমাপ, আর ওই যেটা এফ জি প্যারালাল বলেছিলাম সেটার মান হচ্ছে ওই এম জি আর তার সঙ্গে সাইন থিটার গুণফল। আচ্ছা, এবারে যদি আমরা এটাকে বিশেষভাবে ওই বাঁকানো সমতলটিকে এর যে কোণটি সেটাকে যদি শূন্য করে দিই, মানে ফিরে এলাম আমরা একেবারে সমতল ভূমিতে, তাহলে দেখব যে এফ জি কোসাইন এর 0 ডিগ্রির কোসাইন হচ্ছে 1 এবং 0 ডিগ্রির সাইন হচ্ছে 0। তাই জন্য আমাদের এফ জি প্যারালাল যেটা বলছিলাম সেটা এখানে শূন্যে মিশে যাবে, কারণ আর কোনো বল ওই প্যারালালে কাজ করছে না, কারণ ওটা তো মহাকর্ষের টানের ঠিক লম্ব আছে। আর ওই এফ যেটা পারপেন্ডিকুলার বলছিলাম সেটা শুধু এম জিতে পরিণত হচ্ছে। এটাই হচ্ছে একটা বিশেষ সংখ্যা, যেটা হচ্ছে ওই কোণটিকে শূন্য করলে আমরা দেখছি আমরা যেটা জানতাম তাতেই ফিরে এসেছি। আচ্ছা, এই যে একটা বাঁকানো সমতল দিয়ে কোনো একটা জিনিস কিভাবে নেবে আসছে নিচের দিকে, সেটাকে গ্যালিলেও বহুদিন ধরে পরীক্ষা করেছিলেন, কারণ সে সময় তো একটা পড়ন্ত জিনিসের মাপজোক করা প্রায় অসম্ভব ছিল, কারণ ভালো ঘড়ি ছিল না সে সময়। যে ঘড়ি একমাত্র সময় ভালো করে মাপতে পারত সেটাও গ্যালিলেও নিজেরই আবিষ্কার, পেন্ডুলাম ঘড়ি। কিন্তু পেন্ডুলাম ঘড়ি দিয়েও এটা করা যেত না। তার ফলে উনি এই বাঁকানো সমতল ব্যবহার করে জিনিস, কোনো বস্তুকে সেখান দিয়ে গড়িয়ে যেতে, যাতে সময়টা বেশি লাগে, তার ফলে মাপা সহজ হয়ে যায়, এবং সেইভাবে উনি মাপজোক করে এই পড়ন্ত বস্তুর নিয়ম খুব ভালো করে দেখেছিলেন একে, এবং এই কাজগুলো করা হয়েছিল 1600 সালের প্রথম দিকে। এই 1604-5 এরকম সময় উনি এই কাজগুলো সব করে ফেলেছিলেন, যেটা নিউটনের জন্মের প্রায় 40 বছর আগে।